এখানে ধর্ম মানে নিজের কর্তব্য, নিজের জাতির প্রতি কর্তব্য। अपने खून से इस मिट्टी का कर्ज उतारने का वक्त आ गया है। নিজের দেশের প্রতি কর্তব্য। অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তথৈব চ। আজ নেত্রীরূপে তোমার প্রথম পরীক্ষা মা, বিজয়ী হও। ও বড়মুখী প্রফুল্ল, কোথায় গেলে বাচ্চা? নমস্কার নমস্কার। আজকে এই একাদশীর শেষ দুপুরে আপনাদের জন্য কলকাতা টিভি স্টুডিওতে একজন বিশেষ অতিথিকে নিয়ে এসেছি, যাকে ধরাই যায় না, যার সময় পাওয়া যায় না, কিন্তু তিনি আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসেছেন। এবং আপনারা জানেন যে গেরস্থ বাড়ির যে সৌজন্য, তিনি এসেছেন বিজয়ার দিনে। কোলাকুলি আগেই হয়ে গেছে, কিন্তু মিষ্টিটা দেওয়া হয়নি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা টিভিতে আমন্ত্রণ। বেকড রসগোল্লা আপনার জন্য, আপনার টিমের জন্য। আমি জানি যে মিষ্টি টিষ্টি খাওয়ার ব্যাপারে নানান রকম রেস্ট্রিকশনস আছে, সেই খাবারগুলো আনা রয়েছে, কিন্তু মিষ্টি দিয়ে তো প্রথমে আমন্ত্রণ করতেই হয়। আর সব থেকে আগে আমি বলবো যে সবাইকে, কলকাতা টিভি এবং যারা আজকে আমাদের এই লাইভ দেখছেন সবাইকে প্রথমেই জানাবো বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং বড়দের আমার প্রণাম। পুজোটা দেখতে দেখতে কেটে গেল, কেরম এলো আর চলে গেল। এবং আমি বিশ্বাস করো যে আমি প্রতিদিন প্রার্থনা করতাম যে খুব বৃষ্টিটা না হয়, যেরকমভাবে সব ছিল আবহাওয়া। এবং আমি বলি না, মার জোর, মার স্ট্রেংথ সব থেকে বেশি। মা কিন্তু সেইভাবে পুজোটা জলে ভাসাননি। তো সবাই খুব পুজোটা এনজয় করেছেন এবং সবাই খুব ভালোভাবে কাটিয়েছেন। তুমি কি কি মণ্ডপ দেখলে যদি একটু বলো সবাইকে। আসলে অনেকগুলো মণ্ডপেই গেছি, মানে আমার এখনো পুরো নামগুলো মনে পড়ছে না অবশ্যই, কিন্তু মানে অনেকগুলোই গেছি। কিছুটা যেতে হয়েছে আমায় আমার ছবির প্রমোশনের জন্যে। অনেকগুলো জায়গা নর্মালি আমি কি করি যে একটা সময়ের পরে আর যাই না কোথাও, কারণ এত ক্লান্ত হয়ে পড়ি না মানে এই ছবির প্রমোশনের জন্যে। কিন্তু কয়েকটা পুজোয় যেরকম যাই, মানে হাজরা পুজোয় গিয়ে আমি বহু বছর ধরে ওখানে গিয়ে অঞ্জলিটা দিই। একদম হ্যাঁ, ওটা মানে একদম বাড়ির মতন আমার কাছে। এটা বহু বছর ধরে যাই এবং ভোগটা ওখান থেকেই আসে। সেরকমভাবে আমি আমাদের সুরুচি সংঘ গেছি, তারপরে চেতলা গেছি, এবং আমাদের নর্থে প্রচুর ভালো ভালো পুজোয় গেছি আমি। আমাদের বাগুইহাটি, বিরাটি, অনেকগুলো পুজো দেখেছি। আমার যেটা এই বছর আমি সবাইকে বলছি যেটা আমার ভালো লেগেছে, অনেকগুলো ছোট পুজো, অনেকগুলো খুব বড় পুজোতে গিয়েছি। একটা জায়গায় তো আমাদের ছবিটার নিয়ে থিম, এবং 5 তারিখের এই প্রথম কোনো একটা বাংলা ছবির পুরো থিমের ওপরে ঠাকুর বানিয়েছে। সেই ঠাকুরটা যাচ্ছে র্যালিতে। সেটা কবে? মানে 5 তারিখে কার্নিভালে, মানে কার্নিভালেতে এই প্রথম একটা বাংলা ছবির চরিত্রর ওপরে দেবী চৌধুরী ভবানী পাঠকের ওপর তারা থিমটা বানিয়েছেন। এটা নপাড়ায় যে বড় পুজোটা হয়, আর ওনারাও খুব সিনেমা ভালোবাসেন, তো ওখানেও দুবার গেছি ইনফ্যাক্ট। এবং আমার যেটা ভালো লেগেছে এই বছর যে প্রত্যেকটা পুজোর মধ্যে না কোথাও একটা ইতিহাস এনেছে, বাংলার ইতিহাস। বাংলা একটা জায়গায় গিয়ে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর বানিয়েছে, একটা জায়গায় দেখলাম সুভাষ বোসের ঘর বানিয়েছে। আমি ইনফ্যাক্ট দেখে বললাম, এখানে আমি তো এরকম একটা ঘরে গুমনামি করেছিলাম, মানে যখন উনি হাইড আউট করছিলেন। সো এই কোথাও একটা আমি দেখেছি পরম্পরার মধ্যে না বাঙালিয়ানাটা ফিরে এসছে, এবং প্রত্যেকেই কোনো না কোনো একটা ইতিহাস বলার চেষ্টা করছে। খুব ভালো। এমনিতে এবারের পুজোতে যেসব সিনেমাগুলো, 4টে সিনেমা বেরিয়েছে, এবং কি বলবো, শব্দবাজি যেরকম হয় সেইভাবে এক একটা সিনেমা নিয়ে বিশাল বিশাল প্রমোশন করা হয়েছে, কথা বলা হয়েছে। এর মধ্যে আমরা যেটা টিজারটা শুরুতে দেখছিলাম, দেবী চৌধুরানী সাধারণভাবে ধরে নেওয়া হচ্ছে অ্যাভারেজ পারসেপশন অনুযায়ী অত হাকডাক করা হয়নি, কিন্তু মানুষের খুব ভালো লাগছে। এবং কোথাও যেন এই ছবিটা আলাদা করে বেরিয়ে এসেছে সেকেন্ড উইকেও, এবং তাই আমরা এইটার আজকের এই আড্ডার ক্যাপশন দিয়েছি বিজয়ী পাঠক। থ্যাংক ইউ। হ্যাঁ, মানে আসলে প্রত্যেকটা ছবি খুব ভালো। তবে হ্যাঁ, মানে আমাদের আরও যে দুটো ছবি, দেবী চৌধুরানী এবং অনেকের ছবিটা যতকাণ্ড কলকাতাতেই, এই দুটো ছবি নিয়ে আমরা মানে মানুষের কাছে
পৌঁছিয়েছি আমি আমার মতন করে যতটুকু, কিন্তু সব প্রযোজকরা পারেননি, সব প্রযোজকরা পারেনও না এইটা করতে, যেটা বাকি দুটো ছবি। আর ওরা তো খুব এস্টাবলিশ সংগঠন, মানে সংগঠনগুলো অনেক বছরের, সো তারা তাদের মতন করে এসছেন। আমরা চেষ্টা করেছি, কিন্তু 3-4 দিন পর থেকে যখন মানুষজন দেখতে শুরু করেছেন, মিডিয়ার মানুষজন এবং কাগজে লেখালেখি যেটা হয়, মানে ঠিক পুজোর ছুটিটা পড়ার আগে, সেখানে মানুষজন কোথাও বিশ্বাস করেছেন, হলে ঢুকেছেন। এবং একটা জিনিস দেখছি, এই দুটো ছবি শুধুমাত্র আমরা যেটাকে এক সময় বলতাম না, ওয়ার্ড অফ মাউথ, শুধু মানুষের কথায় 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 এই দুটো ছবি কিন্তু মানুষজন দেখতে ঢুকে যাচ্ছেন। মানে আমরা, এটা গর্বের কথা নয়, মানে আমাদের দুটো ছবি কিন্তু ভালোভাবেই অন্য দুটো হিন্দি মানে বড় আঞ্চলিক ছবিও এসে গেছে, তারপরেও আমরা কিন্তু একটা ঠিকঠাক জায়গায় আছে এবং উই আর হ্যাপি। মানে এটা মনে হয় একদম ফ্যামিলি ছবি, তো মানে দুটো ছবি খুব ফ্যামিলি ছবি, যেটা আমার মনে হয়েছে, আমি বারবার আমার প্রত্যেকটা কথাতে বলেছিলাম যে এটা একটা ইতিহাস। এই ইতিহাসটা হয়তো দেবী চৌধুরানী একটা প্রজন্ম পড়েছেন, একটা প্রজন্ম পড়েননি, কিন্তু এই ইতিহাসটা জানাটা প্রয়োজন। এবং ফিল্মটা বানানো হয়েছে খুব, সবাই বলছেন তাই, মানে ইটস মাউন্টিং, কারণ বঙ্কিমবাবু কোনো উপন্যাসই না ছোটোভাবে বানানো যায় না। সেটা মানে আমরা যদি ভাবি আনন্দমঠই বলি বা এটা প্রত্যেক দুর্গেশ নন্দিনী বলি, ওনার লেখার ধরনটাই একটা আলাদা, গ্র্যান্ড স্কেল। হ্যাঁ, সেটা করতে গেলে এই ছবিটাতে আমরা চেষ্টা করেছি, মানে আমার পরিচালক শুভ্রজিৎ মিত্র, ও চেষ্টা করেছে কিন্তু ওই গ্র্যান্ডারটা ধরা, এবং অতিরিক্ত কিছু নেই, কিন্তু এই ছবিটা একটা স্বাভাবিক বাংলা ছবির মতো। কিন্তু প্রচারের দিক থেকে মনে হচ্ছিল যে আমেরিকা একেবারে, আমি যদি রক্তবীজ 2 বলি, রক্তবীজ 2 এবং তার সঙ্গে রঘু ডাকাত, এরা হচ্ছে একজন আমেরিকা, একজন চায়না, আর এই যে যতকাণ্ড কলকাতা এবং দেবী চৌধুরানী হচ্ছে তৃতীয় বিশ্ব। তো এই যে প্রচারের যে এতটা বৈষম্য, এটা কিভাবে, মানে এটা এই সময় প্রসেনজিৎ চ্যাটার্জি যিনি দীর্ঘদিন বলতে গেলে ইন্ডাস্ট্রিটা চালিয়েছেন, তার কতটা অসহায় লাগে? না, অসহায় কথাটা বোধহয় ঠিক নয়। আমার যেটা বারবার মনে হয় যে আসলে আমাদের না, আমি আবার প্রথমেই বলছি, দুটো প্রযোজক সংস্থা বলি বা তাদের যে ক্যাপাসিটি বলি, এবং এটা দুজনেই খুব সাকসেসফুল। মানে আমি যদি শিবু নন্দিতাদির কথা বলি, এরা বাংলা ছবিতে বহু বছর কাজ করছেন এবং আমার একটা ঐতিহাসিক প্রাক্তনও আছে ওদের থেকে, তো এদের একটা কন্ট্রিবিউশন আছে। আমি যদি এসভিএফ বলি, বাংলা ছবিতে বিগত 25 বছর ধরে যারা প্রচুর কন্ট্রিবিউট করেছেন এবং অধিকাংশ ছবি ওদের ভালো গেছে, নাহলে অটোগ্রাফ হতো না, 22 শ্রাবণ হতো না, চোখের বালি হতো না। আবার দেবেরও একটা বিশাল পুল, আজকের ডেটে দাঁড়িয়ে বলতে গেলে আমাদের পরের প্রজন্মে আমাদের বাংলা ছবির ফেসও। এরা যখন একজোট হয়েছে, মানে এখন তো ওটা জোটের মতন দুজন প্রযোজক একসাথে, সেইটায় অন্যান্য যে প্রযোজক তাদের সবসময় পয়সার ক্ষমতা নেই, তাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটাই নেই, তাদের আবার 5 বছর 7 বছর করতে 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 হবে। তখন তো মনে হয় যে আমি আজকে মোহনবাগানের হয়ে খেলছি, আমি ঐক্য সম্মেলনের হয়ে খেলছি, আমার তো সেই সাপোর্টার বেস নেই, সেই তাবু নেই। কিন্তু আমি বলছি অধিকাংশ প্রযোজক এখন যারা কাজ করছেন, তাদেরও জীবনের প্রথম বা দ্বিতীয় ছবি আমারই করা, প্রত্যেকেই তো নতুন আসবে। আমার অসহায় লাগে না, কখনো কখনো একটু কষ্ট হয়, আমি বলি আমার রাগও হয় না, দুঃখ হয় না, অসহায়তা তো কোনো প্রশ্নই নেই। কিন্তু আমার যেটা বারবার মনে হয়, আমরা লড়াই করি যাতে আমাদের ইন্ডাস্ট্রিটা গ্রোথ হয়। সেখানে এটা কখন গ্রোথ হয়? আমাদের টেকনিশিয়ানস, আর্টিস্ট, ডিরেক্টর, যখন ছবির সংখ্যা বাড়বে এবং তার জন্য নতুন প্রযোজকের আসা খুব দরকার। এবং আমি তোমার একটা কথা বলি, আমি যে অভিনেতা হিসেবে, আমি তো অভিনেতা, আমি প্রযোজক নই। এই অভিনেতা প্রসেনজিৎ কিন্তু যাদের ছবি রিলিজ করেছে তাদের প্রতিটি ছবিতে আমি একই ভূমিকা পালন করেছি, কারণ আমার কাজ হচ্ছে অভিনেতা হিসেবে মানুষের কাছে পৌঁছে বলা যে আমার একটা ছবি আসছে, ছবিটা এই ধরনের ছবি, আপনারা এসে হাউসে দেখুন। এর বাইরে তো প্রচার হয় না, প্রচার তো এইটুকুই। প্রচারের বাইরে যে অনেক কিছু ঘটনা ঘটে বা আমি খুব একটা এগুলো ফলো করি না, শুনি, সেইটা খুব কষ্টকর বা দুঃখের আমি বলবো। মানে আমায় যদি এক কথায় কেউ প্রশ্ন করেন যে আপনি পুজোটা কেমনভাবে কাটালেন, আমি আমার মতন কাটিয়েছি, কিন্তু একটা কোথাও দুঃখ,
কষ্ট বয়ে কোথাও একটা শিল্পী সত্তাটা রক্তাক্ত হয়েছে চারপাশে যা ঘটছে, কষ্ট। এবং কোথাও আমার মনে হয় যে দেখো, ছবি কখনো ভালো হবে, মন্দ হবে, ছবি নিয়ে আলোচনা হবে, ছবি নিয়ে লেখালেখি হবে, এটাই তো আমরা দেখে এসেছি। কিন্তু ছবির বাইরে আরও অনেক কিছু আলোচনা হচ্ছে, যেটা আমার বারবার মনে হচ্ছে যে কিছু ব্যক্তিকে বা কিছু এইটা বোধহয় জানি না কেন হচ্ছে, এটা বোধহয় বন্ধ হওয়া খুব দরকার আছে বলে আমার মনে হয়। কারণ আমি নিজে বলছি, আমার রাগ হয় না, আমার দুঃখ হচ্ছে, এবং দুঃখটা কিন্তু আমার খুব অনেস্টলি হচ্ছে। কারণ প্রায় 45 বছর ধরে আমি না, আমরা অনেকেই একটু 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 করে এটা প্রায় খরা ছিল গো, তোমরা জানো এটা খরা ছিল। সেখান থেকে একটু একটু জল দিয়েছি, একটু একটু গাছ পুঁতেছি, রাতারাতি হয়ে যায়নি। সেটা যখন এত সুন্দর জায়গায় এসছে, নিজেদের মধ্যে কেন? মানে আমরা কিছুদিন আগে একটি বাংলা ছবি 13ই আগস্ট আসছিল, তার জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা আবেদন পাঠালাম। সেখানে তোমার সইটা সবার আগে ছিল? আমার ছিল। মানে আমাকে সবাই জ্যেষ্ঠ পুত্রটা ভাবেন, আমি আমার জন্য কম কথা বলি, আমি আমার ইন্ডাস্ট্রির জন্য বেশি কথা বলি। আমি মনে হয়েছিল এটা প্রয়োজন আছে, কারণ বাংলা ছবি বাংলা। এবং সেখানে তো এটা ঠিক যে আমার মনে পড়ছে না, আমার জানা নেই যে অন্য কোনো রাজ্যে যে নিয়মটা আমাদের সেই সময় করে দিলেন যে প্রাইম টাইমে বাংলা ছবি চলবে। দুঃখটা ওখানে লাগলো যে আবার 6 সপ্তাহ পর বা 8 সপ্তাহের মধ্যে আমরাই একটা পাবলিকলি গন্ডগোল, তাহলে মানে আমরা যদি, মানে আমি ব্যক্তিগতভাবে বলছি, আমরা যদি গিয়ে গভর্নমেন্টকে বা মাননীয় মুখ্যমন্ত্রীকে বা ডিপার্টমেন্টকে বলি, সেটা তো সবার জন্য বলবো, তাই তো? এবং সেখানে মানে আমার মনে হয় আমি যেটুকু মানুষকে চিনি, মানে এই বাঙালি মানুষকে চিনি বলে আমি 45 বছর কাজ করছি, তাদের না কোথাও একটা বোধ হয় মনে মনে একটা তোমরা ঝগড়াই করো, তারা বীতশ্রদ্ধ হয়ে যায়। মানে এইটা হবে, কারণ আলটিমেটলি তো আমরা শিল্পী, আমরা তো একটা জিনিস ক্রিয়েট করি আঁকার মতন। বহুদিন লাগে সেইভাবে আস্তে 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 এই আঁকাটা তৈরি করতে। আলটিমেটলি তো আমরা একটা, সেটা কমার্শিয়াল ছবি হতে পারে, আর্ট ফিল্ম হতে পারে, অন্য ধারার ছবি হতে পারে, কিন্তু যে পরিচালক করছেন তার জার্নিটা বুঝতে হবে। সে প্রথম দিন থেকে বুনেছেন একটা ছবিকে। আমরা গিয়ে বলতে পারবো যে ভাই আমাদের ছবিটা হয়েছে এসো। আমার কাছে খুব দুঃখের হয়ে গেছে, মানে এই জায়গাটা আমার কোথাও মনে হয় এটা খুব, জানি না, মানে এটা খুব ঠিক হচ্ছে না, এইটুকু বলতে পারি। এইটা বোধহয় আমাদের মানায় না, মানে এটা কে ভুল কে ঠিক আমি সত্যি জানি না, কারণ আমার কোনো সোশ্যাল মিডিয়া নেই। কিন্তু আমার কোনো সোশ্যাল মিডিয়া নেই, মানে তুমি তো সোশ্যাল মিডিয়া আছো। আমি আছি, মানে আমি সেইভাবে সোশ্যাল মিডিয়া নিজে কন্ট্রোল করি না, কারণ ওটা একটা দরকার, আমার টিম আছে। কারণ ওই প্যান্ডামিকের পর থেকে আমি খুব বেশি ফলো করি না, একটা অদ্ভুত আমার কি বলবো মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিলাম। তারপর থেকে আমি রোজ দেখি না। হ্যাঁ, কিছু ইম্পর্টেন্ট জিনিস, কারো জন্মদিন, কারো ছবির প্রচারের সময় আমি নামি, তার বাইরে আমি একটা প্রচুর সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ, তা নয়। বাট আমি সেটাকে অস্বীকার করছি না, এটা আজকের সময় আমরা যে সোশ্যাল মিডিয়াটাকেও আমরা ভালোভাবে ভালো কথা বলেও পৌঁছাতে পারি। মানে এটা আমি তো বারবার বলি, আমাদের বাংলা সিনেমাটা পরিবার। যদি কোনো সমস্যা, একটা ঘর বলে বস্তু আছে, আলোচনার বলে একটা বস্তু আছে, কিছু কমন লোককে ডাকো যারা এটাকে, কিন্তু আমি সিনেমা আনার আগে নিজেরা নিজেদের মধ্যে, এবং আমার মনে হয় না যে যারাদের কথা হচ্ছে তারা এটা করছেন, তৃতীয় ব্যক্তিরা করছেন। আমি কেনই সুযোগটা দেব? কি করে বলবো তৃতীয় ব্যক্তিরা করছেন? কারণ তাদের হয়তো প্ল্যাটফর্ম ইউজ হচ্ছে, ফ্যান ক্লাব ইউজ হচ্ছে, তাদের সমস্ত কিছু, এবং তাদের তরফে তাদের তো আর এটা প্রয়োজন নেই। আজকে ধরো আমরা যাদের কথা বলছি তারা কিন্তু বহু বছর ধরে তাদের ছবি ভালো, তারা ভালো, তাদের কাজ ভালো, তারা এইটা এস্টাবলিশ করেছেন। এরা নতুন হলে তবু মানায়, মানে একটা ওজন আছে তো সব কিছুর। যে কোনো একটা সংস্থাই বলি, একটা মানুষ বলি, তার একটা ওজন আছে। তুমি বলছো মান্যবরেরা কেন ঝগড়াঝাটি করছে? মানে তাদের প্রয়োজন নেই এটা, তারা দে হ্যাভ প্রুভড ইয়ার্স, এবং সেই প্রুফটা আমি তোমাকে আবার বলছি কেউ করে দেয়নি, সেটা তাদের পরিশ্রম, তাদের ডেডিকেশন, ফাইনালি দর্শক। কিন্তু সেটা করতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, প্রচুর লড়াই করতে হয়েছে এদেরও।
কিন্তু রাতারাতি হয়ে যায় না। আজকে দর্শক বলো কি মুখ্যমন্ত্রী বলো, তার কাছেই বা কি বার্তা যাচ্ছে যে তিনি আজকে বললেন যে আমি ওই সময় থেকে প্রাইম টাইমে বাংলা ছবি দিয়ে দিলাম এবং সমস্ত হিন্দি ছবি সরিয়ে অন্য ছবি সরিয়ে করা হলো। এবার যারা ওই বিচারটা চাইলো তারাই নিজেদের মধ্যে মারপিট করছে। আমি একটা কথা বলছি, যে জিনিসটা হয়েছে নিশ্চয়ই তারপরে পুজো এসে গেছে। আমার মনে হয় যেটা সব থেকে ইম্পর্টেন্টলি ভাবতে হবে যে পুজো বা ক্রিসমাস ইম্পর্টেন্ট দিনগুলো ছাড়াও সারা বছর প্রচুর ছবি রিলিজ করে এবং সত্যি কথা সেই ছবিগুলো কিন্তু এফেক্টেড হয়, প্রচুরভাবে হয়। আমাদের মনে হয় যে একটা জিনিস নিয়ম যদি হয়েও থাকে সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের ইন্ডাস্ট্রির, যাতে অন্যান্য যে সারা বছর ধরে ছবি আসে তারাও যেন স্পেস পায়। নিয়মটা তো একটি পুজো বা একটি ক্রিসমাসের জন্য নয়, নিয়মটা তো সারা বছরের জন্য। সেই জায়গাগুলো বোধহয় আমাদের দেখা খুব ঘেটে গেছে জিনিসগুলো। হ্যাঁ, মানে আমাদের কি শুধু যে ছবি নিয়ে চর্চা তাদের কথা বলবো না, অঙ্কটা কি কঠিন বা দোস্তজির মতন ছবি নিয়েও কথা বলবো? আমাদের তো সব রকম দর্শক আছেন। যেখানে বাংলা সিনেমা ইটসেলফ বিপন্ন, সেখানে যদি আমি নিজেদের মধ্যেই কামড়াকামড়ি করি তাহলে ইন্ডাস্ট্রিটা তো আরো সংকুচিত হয়ে যাবে। বিপন্ন নয় গো, আমি এই কথাটাকে একদম তোমার মেনে নিতে পারছি না। বাংলা ছবি বিপন্ন নয়, বাংলা ছবির পাশে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। সিনেমা ভালো করে করো, অনেস্টি নিয়ে করো, মানুষের কাছে পৌঁছাও। বাংলা দর্শক গত বছর সব থেকে বেশি বাংলা ছবি দেখেছে। আমি বলছি এই সময়টাকে ঝগড়াঝাটি না করে, যদি মনোমালিন্য হয়ও, কিছু মানুষ এখনও বেঁচে আছেন আমাদের ইন্ডাস্ট্রিতে যাদেরকে নিয়ে বসে এইটাকে নিজেদের মধ্যে সলভ করে দেওয়া যায়। আরে ভাই, তুমি 10 বেশি পাবে, নয় আমি 10 কম পাবো। কোথাও তো গিয়ে একটা খুশি হতে হবে, ভাই আমি 10 কম পেলাম। কেউ কম পেতে রাজি নয় না, কাউকে তো আমি সিনেমার ক্ষেত্রে বলি, কেউ 1 হবে, কেউ 2 হবে, কেউ 3 হবে, কেউ 4 হবে। যে 4 নম্বর সেও খারাপ না। ক্লাসে 4th বয়কে কি খারাপ বলবে তুমি? ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ফিউ থিংস জীবনে। না, আমার কি এই যে 400 450 ছবি, সব ছবি সুপারহিট হয়েছে? হয়নি তো। তুমি তো একটা সময় সব থেকে আমাদের ওই সময়টা তুমি আমাদের ম্যাক্সিমাম লেখালেখি করো। ইনফ্যাক্ট সেদিন মানে যা ছবি আসতো সব ছবি সুপারহিট। সেদিন একটা প্রোগ্রামে লিয়েন্ডার পেসার খুব ইন্টারেস্টিং কথা বলেছে যে জীবনের 73% ম্যাচ আমি হেরেছি। 73% হেরেছি। তুমি যদি হিসেবে দেখবে, যদি কাটা ছেঁড়া বিচার করো, যেন আমার প্রচুর 50 উইক আছে, 25 উইক আছে, সুপারহিট আছে, আমার ফেলিওরও আছে, কিন্তু মানুষ না হিটটাকে মনে রাখেন বলে এটাকে তো মানতে হবে। তুমি জানো একটা সময় গেছে যেখানে আমার ছবি চলেনি, আমাকে কেউ সাইন করেনি, তখন আমি বুদ্ধবাবুর ছবি করেছি, ড্যাশ ড্যাশ প্রসেনজিৎ, আমাকে 1 থেকে 10-এর মধ্যে রাখা হয়নি, এগুলো তুমি জানো। কিন্তু আমি আবার লড়েছি, লড়ে ফিরেছি, এবং সেই মাঝখানে আমি যাদের ছবি করেছি 50 বছর পরেও সেই ছবিগুলো নিয়ে আলোচনা হবে। আচ্ছা, আমি একটা সরাসরি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে তোমাকে বলা হতো ইন্ডাস্ট্রি, একটা দীর্ঘ সময় ধরে বাংলা ছবি অ্যাকচুয়ালি তুমি ছিলে ইন্ডাস্ট্রি, এখন তুমি একটা অন্য জায়গায় গেছো, জ্যেষ্ঠ পুত্র। তাহলে বাংলা ছবির ইন্ডাস্ট্রি এখন কে? দেব ইন্ডাস্ট্রি, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, এই দুজনের মধ্যে ইন্ডাস্ট্রি কে? এটা কঠিন প্রশ্ন বাবারে। না, ইন্ডাস্ট্রি আমার মনে হয় ওরাও কেউ ভাবে না, আমিও ইন্ডাস্ট্রি ভাবিনি। হ্যাঁ, আমি যে এখন জ্যেষ্ঠ পুত্র, একটা সময় আমি অনেক সবাইকে নিয়ে চলেছি, সবাইকে নিয়ে লড়েছি, লড়াই করেছি একটা সময়। এখন এরা হচ্ছে এখনকার প্রজন্ম, এবং আজকে অবজেক্টিভ টেস্ট কে ইন্ডাস্ট্রি কে? এটা ইন্ডাস্ট্রি কে তো বলা যাবে না, এটা বলা খুব কঠিন। কারণ আমার কাছে মনে হয় শিবপ্রসাদ অভিনেতা দারুণ, কৌশিক যেন দারুণ অভিনেতা, কিন্তু শিবু আর নন্দিতাদির অ্যাজ এ ডিরেক্টর, আমি ওর প্রোডাকশন হাউস বলছি না, কিন্তু আমি ওর অ্যাজ এ ডিরেক্টর এদের প্রচুর কন্ট্রিবিউশন আছে। কিন্তু কন্ট্রিবিউশন আছে মানে তরুণ মজুমদার, তপন সিনহাকে আমি বলতে শুনিনি যে আমরা ইন্ডাস্ট্রি, বা তাদের এটা প্রয়োজন হয়নি। আমি সত্যজিৎ মৃণাল সেন, ঋত্বিক ঘটকের নামই আমার মুখে, কিন্তু শিবুও তো বলেনি যে আমি ইন্ডাস্ট্রি। তুমি বলছো তো। না, আমি জিজ্ঞেস করছি কে এদের এতটা ডমিনেন্স ইন্ডাস্ট্রি কে? এটা মনে হয় না যে এরা কেউ নিজেদেরকে ইন্ডাস্ট্রি ভাবে। দেব আমাদের প্রজন্মের পর আজকের প্রজন্মে আমি নিজে মনে করি যে ও একটা নায়ক হয়েছে, একটা নায়কের না একটা 360 থাকে, ও নায়ক হয়েছে। নায়ক বাদে আগেও ছিল, ওর মধ্যে একটা প্যাশন জন্মেছে, ও ছবিকে নিয়ে এগোতে চাইছে। কিন্তু আমার মনে হয় না যে ও
ও আজ থেকে 5 বছর 7 বছর পরে বলতে পারে। আসলে না, এই শব্দগুলো না কোনোদিন নিজে তৈরি করা যায় না, মানুষ বলবে। এটা মানুষ তৈরি করে দেন। আমি তো একটা ছবির কথা বলছি, মানে একটা ঘটনার কথা বলছি। সচিন তেন্ডুলকর, আমি অবশ্য গাভাস্কারের ফ্যান, মানে তুমি আমি, আমাদের প্রজন্ম গাভাস্কার, পরে আমাদের দাদা, এরা মাঠে নামলেই না আমরা ভাবতাম যে এই তো ইন্ডিয়াকে জেতাবে, সেঞ্চুরি করবে। এটাই তো আমাদের, আমরা দর্শক, মানে এরা মাঠে নেমেছে জিতিয়ে দেবে 109। সববারে কি 109 করতে পারতো বলো তো? পারতেন না তো। আমি যখনই ছবি করবো আমি ভাববো যে আমার ছবি এত টাকার ব্যবসা করবে, এটা হয় না গো, কোনো দিন হয়নি। আমার লাগাতার, তুমি জানো একটা কাগজের ইম্পর্টেন্ট কাগজ 1 থেকে 10-এর মধ্যে আমার নাম ছিল না, হেরে যায়নি, মানে আমার নামের জায়গায় 10 নম্বরের ড্যাশ ছিল, কিন্তু সেই কাগজেও বছর 3-এর পর লিখতে হয়েছিল 1, 2, 3, 4, 4-এ আমি রঞ্জিত দা, 4-এ 5 আমি অমুক, পেয়ার করে করে 7 অবধি আমি গেছিলাম। এই খিদেটাও থাকা দরকার, আর এরা কি এখন সবাইকে নিয়ে চলাটা খুব দরকার। এরা কি এখন ফেলিয়ার একদম মানতে পারছে না? দেখো, ফেলিয়ার মানতে পারছেন কি পাচ্ছেন না এটা আমি বলতে পারবো না, কিন্তু ফেলিয়ারটা জীবনের একটা অঙ্গ, এটা বুঝতেই হবে যে কোনো ফিল্ডে। আরেকটা জিনিস, এটা হিট ফ্লপের কথা নয়। আরেকটা জিনিস আমার জিজ্ঞাস্য আছে, সেটা হচ্ছে যে আজকে দাদার কীর্তি কত টাকার ব্যবসা করেছে কেউ জিজ্ঞেস করেনি, কিন্তু ভুলে যাও, অমর সঙ্গী ভুলে যাও তনুন জেঠুর ছবি। এখন এই যে আমার একটা কথা বলো, বাংলা দর্শক কোনোদিনও অমর সঙ্গী গুরুদক্ষিণাকে ভুলতে পারবে? দুটো ছবি একসাথে 50 সপ্তাহ করে চলেছিল, তখনও এত সোশ্যাল মিডিয়া ছিল না, কখনো খবরের কাগজ ছিল। একটা জায়গায় কোনোদিন এই পরিচালকের সঙ্গে ওই পরিচালক, এই আর্টিস্ট, তাপস আর আমরা তো একটা সময় মোহনবাগান ইস্ট বেঙ্গল বলতাম, একদমই কোনো জায়গায় কেউ কারোর এগেনস্টে কথা বলেছে? উল্টো যেটা আমরা করেছি, যে মুহূর্তে তখন আমাদেরও সব 23, 24, 25 বয়স, আমরা পরপর 4টে ছবি করেছি একসাথে, এবং ওই 4টে ছবি একসাথে করাতে লাভ হয়েছে প্রযোজকদের, লাভ হয়েছে ইন্ডাস্ট্রি, কারণ আমি আর তাপস একসাথে, আমি তাপস চিরঞ্জিত দা একসাথে। আজকে কৌশিক, এইটাও তো আমরা করেছি, আমরা ওইটা ভাগই করতাম না। আজকে কৌশিক গাঙ্গুলির সঙ্গে সকালবেলা আমার কথা হচ্ছিল, তুমি আসবে লাইভে এটা নিয়ে। কৌশিকেরও মনে হয়েছে দূর থেকে যে কোথাও একটা জ্যেষ্ঠ পুত্রের গভীর যন্ত্রণা আছে এই চারপাশে, এই সব দেখে, যে তোমারই তৈরি করা একটা জিনিস এত সুন্দর, সেখানে সিঁড়ির আগে খেয়েই চলছে, নোংরামি চলছে, তখন সে তার এই যে তুমি কথাটা বললে, ইংলিশে একটা কথা আছে যে অ্যাঙ্গার, হ্যাঁ, মানে অ্যাঙ্গুইশ নয়, অ্যাঙ্গুইশটা বেশি। হ্যাঁ, মানে আমি বলছি এই পরিস্থিতি যদি চলতে থাকে, গৌতম, তুমি আমার অনেক বছরের বন্ধু বলেই বলছি, একটা সময় আমি বলবো যে আমি আর কাজ করব না, আবার পরিবেশ ঠিক হবে, সুস্থ হবে, সবাই সবার সঙ্গে হেসে কথা বলবে, রেজাল্ট দর্শক দেবে। এই পরিস্থিতিটার জন্য আমরা 45 বছর লড়াই করিনি। মানে আমি অনেস্টলি বলছি, আমি পুজোতে তোমরা বলছো তো, আমার ছবি নিয়ে আমি এতটাই, দেখো, আমি আগামী 10 বছর যদি বেঁচে থাকি, আমি শুধুমাত্র অভিনয় করব। আর অনেকের ধারণা হচ্ছে যে বাংলা ছবির থেকে প্রসেনজিৎ সরে যাচ্ছে, না, আর কিছুদিনের মধ্যে দেখবে আমার কাকাবু আসবে, সেটা নিয়ে লড়াই করব, কিন্তু লড়াইটা আমি আমাদের নিয়ে করব। মানে আমার সঙ্গে যদি আরও 4টে ছবি আছে, আমি 4টে ছবি নিয়েই লড়াই করব। কৌশিক গঙ্গোপাধ্যায় যদি এই ইয়েটা দেখেন, আমি বলবো যে আজকে কৌশিক আজকে ঠিক এটা নিয়েই তর্ক হচ্ছিল। কৌশিক বলছিল যে বুম্বাদার যেরকম মাইন্ডসেট, বুম্বাদা না তোমার প্রোগ্রামে এসে বলে এরম চললে আমি আর কাজ করব না, আমি বলেছিলাম না, এটাও বলবে না, কাজ করবে। আমার মনে হচ্ছে বুম্বাদা কাজ করবে না, করবো না তো। দেখো, এরকম চলতে আমার বাংলা সিনেমাটাই করব, জীবনের শেষ দিন অবধি বাংলা সিনেমাটাই করবো, সেটা কারণ আমি সবসময় বলি সৌমিত্র কাকু আমার ইন্সপিরেশন, কেন বলি যে জীবনের শেষ দিন অবধি লোকটা অভিনয় করে গেছে। কিন্তু এটা এখন যেটা হচ্ছে, আমি তো অভিনেতা রে বাবা, আমি তো প্রযোজক নই। যে আজকে তোমার একজন স্ক্রিপ্ট রাইটার, তাকে তুমি দেখছো তার একটা বিকিনিতে মিম হয়ে গেছে, প্রচার সচিবের মেয়েকে, একটা বাচ্চা মেয়েকে জড়িয়ে কুৎসা, চারপাশে যে দুটো সোশ্যাল মিডিয়া টিমগুলো যে দঙ্গল, এ ভার্সেস এ ঝগড়া, এটা তো রাস্তার খেউড় হয়ে গেছে লিটারেলি।
বলছি তো এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, তবে একটা ঠিক এইটা চলতে থাকলে এই পরিস্থিতি যদি সুস্থ না হয় তাতে কারোর কিছু এসে যাবে না। আমি হয়তো প্রযোজনা করব ছোট ছোট ছবির, কিন্তু বাংলা সিনেমা এইটা না মানে মানে আমি সত্যি বলছি, মানে হয় না যে কিছু বলতে পারছি না, আমার বলার মতন ক্ষমতাও নেই, আর আমার কথা শুনবেও না। পরপর এরকম অনেকগুলো ঘটনা হয়েছে, বা আমি বোঝানোর জায়গায় নেই যে সবাইকে একসাথে বসে চলো এটা কেন তুমি যদি দুটো ফোন করে বলো যে এই দেব আর শিবু না, একসাথে আমার মনে হয় না সেই জায়গাটায় আছি। চেষ্টা আমি করি না তা তো নয়, চেষ্টা আমি আমার মতন করি। ওই হয় না, মিশুকও তো বড় হচ্ছে, তোমার মেয়েও বড় হয়ে গেছে, একটা সময়ের পর বড় হয়ে গেলে না ছেলেমেয়েরা কথা শোনো আর বলা যায় না গো। তুমি যদি দেখো তোমার মেয়েকে, তোমার তো বড় হয়ে গেল, আমার সেই ছোটটা তো নেই, আমার ছেলে বড় হয়ে গেছে, সে যদি ঘুরে একটা কথা উত্তর দেয় সেটা নিতে পারবো না। আমার কিন্তু ইগো নেই এদের সাথে, এতটাই কষ্ট পাবো যে আমি হয়তো মানুষের সামনে বেরোতেই পারবো না। অসাধারণ স্বীকারোক্তি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের, যে দেব এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে একসঙ্গে এনে বসাবেন আগের মতো, সেই মহলটাই বোধহয় নেই, সেই পরিবেশটাই নেই। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না, খুব দ্রুত প্রসেনজিতের সঙ্গে ফেরত আসবো। খোলামেলা প্রসেনজিৎ, অ্যাবসলিউটলি অন্তরঙ্গ। ফিরে এলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একাদশীর ব্যতিক্রমী আড্ডায়। অনেক দিক দিয়ে ব্যতিক্রমী মানুষটা, যেসব কথাবার্তা বলছেন, 45 বছর ইন্ডাস্ট্রিতে থাকার পর বলছেন যদি পরিবেশ এরম হয়ে যায় তাহলে আমি এত বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছি, তাহলে হয়তো অভিনয় থেকেই সরে যাব, হয়তো প্রযোজনা করব, ছোট ছোট ছবি করব, কিন্তু আর মূল স্রোতে থাকবো না। আমার দেখুন, আমার হাতে একটা কাগজ রয়েছে। সাধারণত একটা একাদশীর আড্ডা, নির্ভেজাল অন্তরঙ্গ বিজয়ার আড্ডায় কেউ কাগজ রাখে? কোথাও দেখেছেন কখনো? কিন্তু উপায় নেই, এমন এমন সব ইস্যু এসে পড়েছে, এমন এমন সব ঘটনায় পুজো রিলিজ উপলক্ষে ঘটেছে, যে বাঙালি জীবনে যে সৌজন্য ছিল বৈশিষ্ট্য, এবার ওটা উল্টে গিয়ে নেমপ্লেটটা হয়ে গেছে সৌজন্যের অভাব। এবং চারপাশে যা ঘটছে তাতে এক এক সময় মনে হচ্ছে যে আমার মাসেল পাওয়ার কত, তার উপর ঠিক হবে যে আমার ছবি চলবে কি চলবে না। আমি জানতে চাই তোমার মাসেল পাওয়ার কত? তোমার মাসেল পাওয়ার কত? না, আমার কোনো মাসেল পাওয়ার নেই। তাহলে হল পাবে না। ওটা আমি জানি না, মাসেল পাওয়ার। কিন্তু আজ একটা কথা বলে, আমার একটা সময় আমি জানি দূর থেকে, আমি এখনো করি যে বাবু আমার ছবিটা ভালো চলছে রে, প্রযোজকগুলো নতুন, আমি এটা এদের ক্ষেত্রে দেখো, যারা বড় প্রযোজক তাদের ক্ষেত্রে এটা করতে হয় না, তারা পুরো জিনিসটা স্ট্রাকচার্ড। কিন্তু অনেক প্রযোজকই আছেন যারা নতুন আসছেন, তাদেরকে তো একটা সাহায্য করতেই হয়, এবং আমি সবার জন্যই করি এটা। এটা ভালো চলছে, এটাকে একটুখানি দেখ না, যদি এইটুকুই আমি বলি। আমি একটা কথা বলি, আমার চরিত্রে আজ অবধি আমার প্রায় 450 ছবি, একজন প্রযোজক, একজন ডিস্ট্রিবিউটার, একজন এক্সিবিটার দাঁড়িয়ে বলতে পারবেন না আমি ফোন করে জিজ্ঞেস করেছি হলে কত টাকা বিক্রি হয়েছে। ওটা আমার কাজ নয়। আমার কাজ প্রডিউসার খুশি, হেসেছে, আনন্দ পেয়েছে, পরিচালকরা আমরা একটা পার্টি করেছি, খুব বেশি হলে খাওয়া দাওয়া, পরের ছবিটা ভাব। এইতে আমরা এই পরিস্থিতিতে বড় হয়েছে। কত হলে কত টাকার টিকিট বিক্রি, কত কালেকশন, এটা জানা আমার কাজ নয়। কিন্তু যদি কোনো কারণে দেখি যে একটা মানুষ হয়তো সে জানেন না, বা তুমি যেরকম বলছো তার হয়তো সেই ক্ষমতা নেই, তার সেই জানেনও না সবাইকে, সেখানে আমি একটু সাহায্য করে দিই, যেটা আমি এখনও করছি আমাদের দেবী চৌধুরানীর জন্য, যে বাবু ছবিটা এখন ওয়ার্ড অফ মাউথ, লোকে আসছেন, দেখতে যাচ্ছেন, একটু ধরে রাখ না, দেখি না, আমি জানি 2টো আঞ্চলিক ছবি এসছে, আরও 3টে ছবি চলছে, তার মধ্যে একটু ধরে রাখ, একটু ভালো সময় দে, কম সময় দে। কিন্তু এটা বুঝতে হবে গৌতম, এটা আমার বলতে কষ্ট লাগে, কারণ অনেক ছবি আমার জীবনে আছে যেটা প্রথম দিন হাউসফুল হয়নি, কিন্তু পরবর্তীকালে গিয়ে লোকে দেখেছে। অটোগ্রাফ তার মধ্যে একটা বিশাল জায়গা, কিন্তু আজকে অটোগ্রাফ তো একটা বাংলা ছবির একটা অন্য ধারা নিয়ে গেল, নতুন ধারা, সৃজিত, অনুপম, একটা নতুন জেনারেশন ঢুকলো। সেই সময় কিন্তু আমরা ওপেনিং পাইনি, আমাদের সামনেও 2 পৃথিবীর একই প্রডিউসারের অত বড় ছবি, একটা নতুন ধারা, একটা নতুন অ্যাঙ্গেল এলো, একটা নতুন প্রজন্ম ঢুকলো, হোয়াটএভার। তখনও তো আমি বলিনি ছবিটা, আমি একটা জিনিস বিশ্বাস করি, ছবি ময়ূরাক্ষী যখন করেছি, ওটা কি কোনো চ্যালেঞ্জ করে করা? বাঙালিরা বেছে নিয়েছেন যে সৌমিত্র কাকু
প্রসেনজিৎ একসাথে বাপ ছেলে। আমি বলছি আমি কিছু ছবি করি যেগুলো আমি জানি এটা হয়তো বক্স অফিস বিশাল হবে না, সবটা তার জন্য করি না, কিন্তু আমি মাসল পাওয়ার অন ইন টার্মস অফ এক্সিবিশন, ইন টার্মস অফ সিনেমা হল প্রথমত আমার নেই, আর আমি এটা প্রয়োগও করি না, আমার থাকলেও করবো না। কখনো কি মনে হয় যে এন্ড অফ দ্য ডে তো আমি শিল্পী রে বাবু, আমি জানি আমার কাজ নয়। গত 30 বছর ধরে বিভিন্ন সময়ে তোমাকে বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে দাঁড়ানোর জন্য, এমনকি রাজ্যসভার সিটের জন্য আমি জানি প্রস্তাব এসেছে, তুমি রাজি হওনি। এই সব মুহূর্তে যখন তোমার মনে হয় যে আমি ঐক্য সম্মেলনী ভার্সেস মোহনবাগান বা ইস্টবেঙ্গল খেলছি, তখন কি কোথাও মনে হয় যে আমি যদি একটা পলিটিক্যাল পার্টি জয়েন করে নিতাম, আজকে এই মাসল পাওয়ারে আমিও ওই জায়গাটায় থাকি? না না, আমার মনে হয় না এইগুলো খুব একটা সত্য। আমি উইথ অল মাই বলছি যে ওটার সাথে এটার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। দেখো, একটা সময় আমি তোমাকে নাম দিয়ে বলছি, কিছু এক্সিবিটার্সরা সেদিন এসেছিলেন আমাদের একটা বৈঠকে, বলছিলেন বোমাদা আমাদের না যখন পুজোর আগে তো বোনাস দিই, আমরা যখন বোনাস দিতে পারতাম না আপনার একটা ছবি চালিয়ে দিতাম, আমার বোনাসের টাকা বেরিয়ে যেত। এইটা শোনার পর না আমার কাছে এইগুলো খুব ইম্পর্টেন্ট হয় না, যে আমার একটি ছবি চালিয়ে একটা হলের মালিক বলছেন যে আমি বোনাসের টাকাটা আমার কাছে নেই, তখন আমি পেয়ে গেছি। আমি জানি বোম্বাদের একটা পুরোনো ছবি চালালো আমার দুদিকে আমি বোনাসের টাকা। এই আমরা না এত ভালোবাসা পেয়েছি না এত বছর ধরে, তখন আমার এইগুলোর কথা সত্যি মনে হয় না গো, সত্যি মনে হয় না। মানে আমি যে অচেতন মনেও আমার কখনো মনে আসে না যে আমার এটার জন্য এটা করতে হবে। কিন্তু এটা এগুলো তো পুরনো পৃথিবী, আজকের নতুন না, আজকের পৃথিবীতে আমি এটা করতে পারবো না, আমার এটা প্রয়োজন নেই। প্রথমত আমি মনে করি সবাই আমায় ভালোবাসেন, সবাই আমাকে রেসপেক্ট করেন, কেউ রেসপেক্ট করেন, কেউ ভালোবাসেন, কেউ আমার একটাই কারণে করেন, সেটার জন্য না 45 বছর ধরে আমি আছি বলে করেন না, আমার কাজটাকে রেসপেক্ট করেন। আমি যদি কাজটা করতে না পারি তার জন্য আমি অন্য কিছু করবো না, আমি কাজ ছেড়ে দেবো, কিন্তু আমি তার জন্য আমাকে অপশন দেখতে হবে। একটা জিনিস আমায় বলো যে পারি না, একটা জিনিস ক্লিয়ার নয় যে যখন বিভিন্ন বৈঠক হলো, এরকম কি কোনো কথা হয়েছিল যে পুজোতে যে ছবিগুলো রিলিজ করবে প্রত্যেকের সমান সংখ্যক হল পাবে, এরকম কোনো কথা হয়েছিল? এরকম বোধহয় আমি জানি না, লিখিত কি আমার কাছে আসেনি, কারণ আমি বললাম না আমাকে অনেকবার ডাকা হয়েছিল ওই মিটিংয়ে, আমি যাইনি, কারণ আমি তাদেরকে বলে পাঠিয়েছিলাম যে দেখো এটা প্রযোজক পরিবেশক তাদের মিটিং, আমি তো শিল্পী, আই অ্যাম পেড অ্যাক্টর, আমাকে টাকা দেয়, আমি ছবি করি সবার ক্ষেত্রে। আমি দেবের ছবিতে অভিনয় করেছি, জিতের ছবিতে অভিনয় করেছি, SVF তো রেগুলার করি, যত কোনো প্রযোজক, হাসানের ছবি আমার জীবনের সব থেকে, মানে ময়ূরাক্ষী বাদ দিল শেষ পথ আমার জীবনের সব থেকে একটা ছবি যেটা থেকে যাবে। ইনফ্যাক্ট হাসান কালকেই বলছিল যে ফিরদাউসুল হাসান যে বুম্মাদা যেভাবে প্রযোজকদের হেল্প করে, না এটা হেল্প করে না, এটা আমার দায়িত্ব, যতটুকু পারবো। আমি তো বলছি না ছবির তো আলাদা আলাদা অ্যাঙ্গেল থাকে, যতটুকু পারবো আমি করব, মানে তার থেকে আমার কোনো শেয়ার নেই। কিন্তু একটা প্রযোজক যদি একটা অন্যরকম ছবি করেন, সে যদি টাকা লাগায় তাতে আমাকে নেন, আমি অ্যাটলিস্ট চেষ্টা করি টাকাটা যাতে লোকটা উঠে আসে, সেটার জন্য যেটুকু করতে আমি করব। কিন্তু এই মিটিংয়ে যেটা কথা হয়েছে সেখানে আমি ছিলাম না, কিন্তু আমার কাছে যখন এই কথাটা এসছিল আমি একটাই কথা বলেছিলাম, ওটা একটা নিয়ম, কিন্তু না নিয়মের বাইরে একটা ব্যাপার আছে। আমি আবার প্রথমে বলেছি শিবু নন্দিতাদি অ্যাজ এ ডিরেক্টর, দেব SVF, এটা দুটো বড় ব্র্যান্ড, আর এক্সিবিটারে দুটো টাকা রোজগার করতে হবে, সারা বছরও তারা পান এই ফেস্টিভ্যালটা পান না, এদেরকে অধিকাংশটা দিয়ে বাকিটাকে ভাগ করে দেয় দুটো ছবির মধ্যে, কারণ এই দুটো এক্সপেক্টেড ফিল্ম, ওরাও তো ব্যবসা করবে। আচ্ছা, ধূমকেতু এত সুপারহিট হওয়ার পর আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠেছে দেব শুভশ্রী আর প্রসেনজিৎ ঋতুপর্ণা, কি বলবে? ওকে দর্শক বলবে, আমি কিছু বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি আমাদের বুড়ো বুড়িকে দেখতে চায় লোকে এখনো, ভালোবাসি। আমরা যখন 80 বছরও যদি ছবি করতে পারি, বেঁচে থাকি, তখন আমাদের দেখতে, আমাদের প্রেম দেখতে লোকে আসবে। 80 বছরেও যদি ঋতুপর্ণার আমি ছবি করি তখনও লোকে দেখতে যাবে, অসাধারণ। ধূমকেতু দেব শুভশ্রী পেয়ার, কি বলবে? আর দুজনেই আমার খুব প্রিয় ছেলে মেয়ে, শুভশ্রীও খুব, দেবও খুব, ওরা এসছেন এবং এই সাকসেসটা আমি মনে মনে এক্সপেক্ট করেছি, এবং আমি বোধহয় একমাত্র লোক দেখা হলেই বলতাম ওই ছবিটা এবার রিলিজ কর, তোদের কী আছে প্রবলেম যা আছে নেটে রিলিজ কর,
কারণ বাংলা সিনেমায় একজন অভিনেতা হিসেবে কেউ যদি কৌশিক গাঙ্গুলি, ঋতু নেই, যারা অভিনেতা তৈরি করেন তার মধ্যে কৌশিক গাঙ্গুলি একজন অন্যতম। কৌশিক, সৃজিত, এদের একটা গুণ আছে। অত এই লোকটার সঙ্গে কাজ করেছি, সেই ছবিটা দর্শকের কাছে আসতে দে। এভাবে কি বলা যায় যে দেব ইজ দ্য নিউ প্রসেনজিৎ, শুভশ্রী ইজ দ্য নিউ ঋতুপর্ণা? ইয়েস, ইয়েস, আমি শিওর যে মানে আমি প্রসেনজিৎ বলবো না, হি ইজ দি ফিউচার। শুভশ্রী ইজ দি ফিউচার, নো ডাউট। ঋতুর মধ্যে যে টেনেসিটি এখনো আছে এই বয়সে, ওই যে পুরাতন সবাইকে দেখিয়ে বেড়ায় এই বয়সে শব্দটা না না সরি 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 এই বয়সে না, এই বয়সে কাট লাইভে কাটাও যাবে, লাইভে কাটা যাবে না, সুইট 16 না। কিন্তু টেনেসিটির একটা মানুষ ছবি এনে সারা পৃথিবী দৌড়ে বেড়াচ্ছে এখনো। মানে ঋতু তো কালকের থেকে কাজ না করলেও, কালকে বললো একদিনের জন্য আমেরিকা যাচ্ছে। না বলছো, তুমি জানো যে ও কাল থেকে কাজ না করলে ওর যে সামাজিক বলি, ওর যে ফ্যামিলি বলি, ওর হাজব্যান্ড বলি, সেটা হচ্ছে নিড, ওই প্যাশন। আমরা এখন দৌড়ে বেড়াই প্যাশনের ওপরে, আর এদের হচ্ছে দায়িত্ব। আমাদের কাজটা হচ্ছে প্যাশন, আর শুভশ্রী, দেব, এদের কাজটা হচ্ছে এটা আমাদের ভবিষ্যৎ। এদের রেসপন্সিবিলিটি লেভেলটা কিন্তু এখন আমাদের থেকে অনেক বেশি। কিন্তু দায়িত্বটা সেই সময়, ওদের সময় দেখা যাচ্ছে যে নতুন প্রযোজক বুঝতেই পারছে না কি করবে, সে বিভ্রান্ত। এই সময়ে কেন প্রযোজক বাংলা ছবিতে আসবে? প্রযোজকরা যদি নতুন না আসেন, তাহলে আমরা যে বারবার বলি না, আমাদের আর্টিস্ট টেকনিশিয়ানসদের জন্য কাজ বাড়া উচিত, ছবি বাড়া উচিত, ভলিউম বাড়া উচিত। নতুন প্রযোজক না আসলে হবে না। আর যদি এরমই হয় তাহলে বলে দিতে হয় যে এই 5 জন প্রযোজক আছে, তারাই কাজ করবেন, তারাই থাকুক। তাহলে নতুন প্রযোজকরা যদি পারেন ছোট ছোট ছবি বানাবেন, আর নাহলে বানাবেন না, পরিষ্কার। সো পরের পুজো রিলিজের নাম হওয়া উচিত প্রযোজক বিদায়। এই না না, সেরকম না। নতুন প্রযোজকদের তো মারাত্মক, তারাই মাসেল পাওয়ার এই দৌড়ে কি করে করবে? আসবেন, নতুন প্রযোজকও আসবেন। দেখো, আমি একটা কথা বলি, যারা আজকে ভালো প্রযোজনা করছেন সংস্থা, তারা কিন্তু অনেক কাঠঘর ঘুরিয়েছে। আমি আবার এদের হয়ে যেন বললাম, নতুন প্রযোজকদেরও বলবো, এই ইন্ডাস্ট্রিতে আসতে গেলে আমি সবাইকে বলি, আগে না জল ভরতে হবে। কিন্তু আগে এইরকম রাজনৈতিক চাপ, এইটা তুমি আমাকে কন্ট্রোভার্সি কথা বলছি। আগে এখানে দিতে হয়, এই ইন্ডাস্ট্রিতে আগে দিতে হয়, একটা সময় তোমায় দিতে থাকবে। কারণ তুমি তো মাঠেই ঢুকতে পারছো না, দেবেটা কি করে? জলটা ঢালবে কি করে? মাঠে ঢুকতে হবে, মাঠের গ্যালারিতে। দেখো, আমি একটু দুঃখে আছি, কষ্টে আছি, এটা ঠিকই, কিন্তু এরমও নয় যে সবাই খুব সেন্সেবল, সেলিব্রাল। তাদের সঙ্গে বসে, আমি জানি না কে আলোচনা করলে ঠিক হবে, এই পরিস্থিতিটা ঠিক হওয়া দরকার। এটাও ঠিক, আবার অ্যাট দ্য সেম টাইম নতুন প্রযোজককে বলবো ধৈর্যটাও রাখতে হবে। এসভিএফ রাতারাতি এসভিএফ হয়নি, রানে রাতারাতি হয়নি, এরা বহু বছর কাজ করে গেছে, বহু বছর। তাই জন্য তারা একটা সংগঠন। মানে আমি অ্যাটলিস্ট এই 3 জনের নামই বলি বারবার, যে অশোক দা আর এসভিএফ রানে, এখন যাদের আমি সংগঠন বলছি। বাকি ইন্ডিভিজুয়াল প্রডিউসার অনেকে আছে, উইন্ডোজও আছে, তারাও একটা প্রোডাকশন হাউস। কিন্তু এদেরকে কেন বলি, এরা আরও আগের থেকে আছে। কিন্তু এরা, মানে আমি বলছি আরও 10টা উইন্ডোজ হওয়া উচিত, আরও 10টা, মানে প্রযোজক ইন্ডিভিজুয়ালি। আবার তুমি সেফ লাইনে চলে, আমি সেফ লাইনে যাচ্ছি না, এটা হওয়া উচিত। এই যে পুজোর মধ্যে তোমার একটা আমার সাক্ষাৎ ঘিরে প্রত্যেক দিন তারা সবই ইন 40s, বিশেষ করে অপর্ণা, যিনি, যারা বাইরে থাকেন, বিদেশে থাকেন, তারা বাংলাতে, কলকাতাতেও থাকেন না, তারা কাঁদছেন রীতিমতো। আমি জানি, সেই জন্যই তো তুমি বলো, আমি শুধু ওদেরকে না, আমরা একটু বলি, আমরা এটা ফেসবুকে বলি, আমি বলছি না, তোমরা যদি আমায় নিয়ে থাকো, কারোর সম্পর্কে কোনো কথা বলবে না। কারণ আমার ফাইনাল বিশ্বাস বাঙালি দর্শকদের ওপরে, বাংলার দর্শকদের ওপরে। যে সিনেমা কি এখন ফেসবুকে হচ্ছে সিনেমার চেয়ে বেশি করে শুটিংটা? জানি না, আমি সত্যি কথা বলতে গিয়ে, মানে আমি না ফেসবুক, সোশ্যাল মিডিয়াকে একেবারে অস্বীকার করছি না, কিন্তু আমি হাত জোর করে বলবো, হাত জোর মানে এটা মানে আমার কেরম বারবার মনে হয় ঝগড়াটা না, মানে একটা জায়গায় থেমে গেলে আবার বাড়িয়ে দেয়। এই তো তোমরাও তো তাই করো। আমরা এই পর্যায়ে, হ্যাঁ না, তোমরাও এখন তো তোমরাও পর্যায়ে, এটা বলো না। আচ্ছা, একটা কথা বলো, ঝগড়া বাড়িয়ে দাও। পুজোর মধ্যে তুমি কালীঘাটে এই রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে দেখা করতে গেছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করতে যাইনি, তাহলে আমি গাড়িতেই বসেছিলাম। আমি কালীঘাটে পুজো দিয়ে ওনার বাড়িতে
উনি আমি ওনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো দিন দেখা করতে যাব না। আচ্ছা। উনি খবর পেয়েছেন আমি গাড়িতে আছি, আমি পুজোটা দিয়ে বেরিয়ে ভাবলাম একটা ওনার কাছ থেকে ঘুরে যাব, জানতে পেরে দেখা করেছেন। এবং উনি আমার জন্মদিন বলে সেদিন আমার মাথায় হাত দিয়ে একটা জন্মদিনের পাঞ্জাবি দিয়েছে। না, কিন্তু সেটা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে যে এটাতে কি কথা হলো। না, কিছু কথা হয়নি, কথা হয়নি। ঠিক জন্মদিনের আশীর্বাদ। আমি কোনো দিন আমার সঙ্গে দিদির যদি কথা হয়, আমি যদি কথা বলতেও হয় কোনো বলি, তাহলে পুরোটা নিয়ে বলবো, মানে ইন্ডাস্ট্রি নিয়ে বলবো। আমার একার কোনো এইটা প্রয়োজন বলে আমি বলি না। একমাত্র ওনাকে প্রয়োজন আমি বলেছিলাম প্যান্ডামিকের সময়। মিশুকে বিদেশে একটা স্কুলে পড়তেন লন্ডনে, পাচ্ছিলাম না, দুবার পাঠাতে পারিনি। তখন আমি বলেছিলাম ও আগে যেটাতে পড়তো সিট নেই, একটু বলে দেবে, তাও কোডাইকানাল। শি ইজ সো সুইট অফ, মানে ইমিডিয়েটলি বলে ওনার কাছ থেকে আমি চেয়েছি হাত জোর করে এইটুকুই। কারণ আমি আমার জন্য কোনো কথা বলি না। আমি যখন বলি ওনাকে, বা আমি ভবিষ্যতে যদি আমাকে বলতে হয়, আমি আমাদের পুরো ইন্ডাস্ট্রির কোনো গ্রোথের কথা বলবো বা সমস্যার কথা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভাবে কথা শোনেন, ইন্ডাস্ট্রিতে ক্রাইসিস হয়, তখন বালিগঞ্জে তোমার বাড়িতে এসে উনি মিটিং করেছেন, যেটা ইজ আনপ্রেসিডেন্টেড। একবার করেছেন। মিটিং করেননি, চা খেতে এসেছিলেন। যাই হোক, অন্য অনেকে ছিল। এবার যে কোনো সমস্যা আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর কাছে গৌতম ঘোষ আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হচ্ছেন ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রায় ব্র্যান্ড অ্যাম্বাসেডার, যে কোনো ব্যাপারে হয়তো রঞ্জিত দা। এবার সেই জায়গা থেকে একজন যন্ত্রণাকাতর জ্যেষ্ঠ পুত্র সে কেন বলছে না যে দিদি দেখুন এই অবস্থায় কিভাবে মেটাবো বা একটা সলিউশন। বিকজ এই জিনিসটা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো সারা ভারতবর্ষ দেখছে বাংলাকে নিয়ে হাসছে। তো এটা কেন জ্যেষ্ঠ পুত্র মেটাতে পারছে না? আমি তো আগেই বলে দিচ্ছি, তুমি আবার একই কথা বলছো। না, যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমার ডিরেক্টলি যোগাযোগ আছে সেই জন্য আমি আবার বলছি, আমি না, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের কথা শোনেন। কোনো বিপদে পড়লে ওনাকে হোয়াটসঅ্যাপ করলে, আমার না অনেকেরই আছে, যেটা খুব হয় না। আর উনি খুব লক্ষ্য রাখেন কে বিপদে আছে, কে শরীর খারাপ করে, ওনার কাছে লোক যায়। এটা ওনার পার্সোনাল টাচ এটার সঙ্গে। কিন্তু এন্ড অফ দ্য ডে উনি মাননীয় মুখ্যমন্ত্রী। আমি মনে করি অ্যাজ এ হিউম্যান বিং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এমনভাবে একটা জিনিস প্রেজেন্ট করা উচিত। আমরা তো বলি বারবার এটা আমাদের ইন্ডাস্ট্রি, যেটা ওনার সাহায্যে, উনি একলা করতে পারেন না, ওনারও তো একটা সিস্টেম আছে, ওনারও তো একটা অনেক কিছু বলে করতে হয়, যেখানে আমরা আবার 20 বছর কিছু একটা বেটার কিছু পেলাম, বেটার একটা কিছু অ্যাড হলো আমার ইন্ডাস্ট্রিতে। এটা আমার ফেলিওর যে আমি যদি মনে করি সত্যি জ্যেষ্ঠ পুত্র, আমার এদের সাথে বলে আমি এদের মেটাতে পারছি না। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও নয় যে আমি একজন মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলবো যে দিদি আমি পাচ্ছি না, এদেরকে নিয়ে তুমি বসো। আলটিমেটলি হয়তো ওনাকেই বসতে হবে, কিন্তু আমি পারবো না বলতে। এটা তো আমাদের ফেলিওর। আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমাদের ফেলিওর। আমরা ওনার কাছে যাব আরও অনেক বড় পার্সপেক্টিভ নিয়ে, যে আমাদের এটা একটু হলে ভালো হয়, আমাদের এটা হয়ে গেলে এটা সুবিধা হবে। আর এরম তো হয়ও নি, দেখিনি যখন কোনো বিপদে হয়েছে বা কিছু হয়েছে, বা আমরা মনে করছি এখানে একটা সংকট হলেও হতে পারে এখানে, সেখানে তো উনি ওনার টিমকে নিয়ে বলে কিছু না কিছু একটা রাস্তা বার করেছে। সেই রাস্তাটাকে যদি আমরা ব্যবহার করতে না পারি সঠিকভাবে, আবার কথাটা বলছি, তাহলে এটা আমাদের দুর্ভাগ্য। মুখ্যমন্ত্রীর কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেতে চান না নিজেদের এই সংকট নিয়ে, খুবই সহজবোধ্য যে তার নিজের হয়তো যেতে লজ্জিত লাগবে। যাই হোক, আমরা এখন যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। কোথাও যাবেন না প্লিজ। যদি বিকেলে চাটাও মুখে দিয়ে থাকেন, চায়ের কাপটা হাতে ধরে টেলিভিশনের সামনে থাকুন, খুব দ্রুত ফেরত আসছি। ফিরে এলাম বিরতির পর। অনেক কথা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই কলকাতা টিভি লাইভে। আপনারা দেখছেন যন্ত্রণাকাত প্রসেনজিৎ, কোথাও তার একটা ডিগনিটিতে লাগছে যে মুখ্যমন্ত্রীর কাছে এই জিনিস নিয়ে যাব। কিন্তু অনেকে একটা কথা বলছেন, এটা কিন্তু তোমায় বলা দরকার, যে এই গোটা ব্যাপারটা একটা হাইপ। এই যে দুজনের লড়াই, মারামারি, শিবপ্রসাদ ভার্সেস দেব, কিংবা রানা সরকার ভার্সেস কুণাল ঘোষ, এই যে বাক্য, ইভেনচুয়ালি এটা এই সিনেমা দুটোকে হেল্প করছে। আবার পরের যখন রিলিজ চেন আসবে, দেখা যাবে সবাই সবার বন্ধু হয়ে গেছে, একসঙ্গে ছবি তুলছে, হয়তো কার্নিভ্যালেই দেখা যাবে ছবি তুলছে। এটা কি সত্যি যেটা হাইপ, নাকি জেনুইন রেষারেষি? এই কথাটা যেটা আজকে বলছেন মানুষজন, হাইপটা আমি জানি না, এটা আমি বহুদিন আগে বলেছিলাম। মানে আমি তোমায় বলছি 1-1.5 মাস আগে আমার যখন এটা বলা হয়েছিল এই সমস্ত,
অ্যাকচুয়ালি এইটা কেন ঝগড়াঝাটি করছে আমি জানি এই পুজোটা শেষ হবে 7 দিনের মধ্যে এরা প্রত্যেকে আড্ডা মারতে বসবে, চা খেতে বসবে, কফি খেতে বসবে, এটা আমি অলরেডি বলে দিয়েছি। এটা আমাদের ওই হয় না একটা মোমেন্টাম, আচ্ছা আমারটা আগে হবে পরেরটা হবে, এটার জন্য এই পুরো ঘটনাটা। আমি ওইটা মনে করি না যে জাস্ট হাইপ বাড়ানোর জন্য এটা করেছে, এটা তো একটা মোমেন্টাম তৈরি হয়েছে। আর যদি এইটাও করে থাকে সেটা দর্শককে তোমরা জিজ্ঞেস করো না, তোমাদের তো নিউজ চ্যানেল, যে তাদের কি খুব ভালো লাগছে যারা ছবি দেখতে যান, সেটা মনে হয়। এবং গোটা ভারতবর্ষই বা কি ভাবছে বাংলা ছবি সম্পর্কে? সিনেমা নিয়ে একটা অন্য কনসেপ্ট তৈরি হয়ে যাচ্ছে। আমি আবার কথাটা বলছি, সিনেমা চলচ্চিত্র এটা না একটা আলাদা ডিগনিটি আছে। সেটা যদি হাইপের জন্য করে সেটা অন্যায়, ভুল হচ্ছে এটা। আর যদি এটা রিয়েলি করে, সত্যি করে তাহলেও এটা ভুল হচ্ছে। একটাই কারণে, চলচ্চিত্র নিজস্ব একটা মান আছে। আর আমরা কোন ভাষায় সিনেমা করছি? যে ভাষায় ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন ছবি করে গেছে। আজকেও সারা পৃথিবীর বুকে আন্তর্জাতিক সিনেমাতে ওই 3টে মানুষের ছবি থাকে এখনও, তাদেরকেই আমরা বিক্রি করি। ভারতবর্ষের সিনেমায় বলছি, ইন্টারন্যাশনাল যে কোনো ফেস্টিভ্যালে যদি যাও, তুমি নয় একটা চারুলতা পাবে, নয় একটা খারিজ পাবে, নয় একটা অযান্ত্রিক পাবে। আমাদের তো এটা মানায় না, এটা আমার মনে হয়। তুমি এখন মুম্বাই চলে গেছে, অনেক সময় আমি জানি মুম্বাইতে ফ্ল্যাট হয়েছে, একটা বোধহয় রান্নার লোক হয়েছে শুনেছি, রান্নার লোক রয়েছে একদম পুরো ফুল। দুটো কারণ, একটা হচ্ছে আমি মুম্বাইতে যাওয়া আসা করি, আর ছেলে আস্তে আস্তে সিনেমায় নামবে বলে মাঝে মাঝে তৈরি হতে যায়, ক্লাস নিতে যায়, করে। অনুপম খের, অনুপম যিনি করেছে আতুল মুঙ্গের, যিনি ইজ ভেরি বিগ, তার কাছেও করেছে, ওটা করতে থাকে। আর সেকেন্ডলি না, আমি অভিনয়ের জন্য বম্বে চলে গেছি এটা ভুল কথা, ওটা তো আমি মাঝে মাঝে করি। আমার কাছে যদি সত্যি করে মানে আমার যে টিম আছে মুহূর্ত, এদের কাছে যা অফার আসে, আমি গত জুবলি আর খাকির পর থেকে আমি চাইলে 300 দিন হিন্দিতে কাজ করতে পারবো। আচ্ছা, হিমাংশু রায় না প্রবীর রায় চৌধুরী, কোনটা বেশি? এই সমস্ত প্রশ্ন করো না। হিমাংশুও খুব ভালো, আর প্রবীর রায় চৌধুরী না চরিত্র না, ওটা বাঙালিদের ইমোশন। প্রবীর রায় চৌধুরীকে সৃজিত লিখেছে, আমি ওটা আমার মতন করে চেষ্টা করেছি, ওটা বাঙালিদের কাছে একটা। দেখো, হিমাংশু রায় একটা অদ্ভুত ঐতিহাসিক চরিত্র, যেটা বোধহয় একটা পিরিয়ড, ওটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমি আগেও বলেছি, আমার বাঙালি পরিচালকরা আমায় যেরকম শিখিয়েছেন, তাদের সেটা ঋতুপর্ণ ঘোষ, কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, অতনু, যারা অনেকেই, মানে আমার 100 পরিচালক, তাদের কাছ থেকে যা যা শিখেছি সেইটাকেই আমি প্রয়োগ করছি ন্যাশনাল, ভাষাটা শুধু আলাদা। এইটা কোনো কৃতিত্ব নেই, কিন্তু আমি এটা যেটা বলছি যে আমি তো শেষ পাতা একটা হিন্দিতে করতে পারবো না, আমি এটা ময়ূরাক্ষী মনের মানুষ করতে পারবো না, ওটা বাঙালি ইন্ট্রিনসিক্যাল বাঙালি, আমি আজীবন বাংলাতেই করে যাব। কারণ বাংলা ভাষা, বাংলা সিনেমা, আমি যে বসে তোমার সঙ্গে কথা বলছি, আমি গাড়ি চড়ি, আমি খাই, আমার দুবেলা আমার ছেলেকে খেতে দিচ্ছি, তাকে ভালো করে মানুষ করার চেষ্টা করছি, সবটাই তো বাংলা সিনেমা, তার বাইরে তো কিছু নয়। তাই আমার এই জায়গাটা জীবনের শেষ, সৌমিত্র কাকু যেরকম শেষ দিন অবধি আমি ওখানে অভিনয় করে যাব। কিন্তু বাংলা ছবি ওখানে আমি যখন মুম্বাইতে তুমি যখন থাকো, তখন নিশ্চয়ই আরও বেশি করে সর্বভারতীয় লড়াইটা দেখতে পাও, যে বিভিন্ন ভাষা নিজেদের মধ্যে কীরকম লড়াই করছে। এখানে বাঙালি শিল্পীদের যে ওয়ার্ক এথিক আধুনিক সময়, সেটা তোমার কীরকম লাগে? রিসেন্টলি আবিরকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হলো, প্রমোশন না করা নিয়ে। আমরা শুনেছি শ্রাবন্তীকে নিয়ে একটা সমস্যা একটা সময় হয়েছে। মানে এই যে আমি এরা বড় বড় সব শিল্পী, আমি কোনো অসম্মান করতে যাই, আমি জাস্ট জেনারেলি বলছি যে মুম্বাইতে ওয়ার্ক এথিক দেখে আবার যখন বাংলায় আসো, তখন তোমার কি মনে হয় সব কিছু ঠিকঠাক চলছে? আমি ঠিক উল্টোটা বলি, বম্বের অ্যাক্টার্সরা ইজ কন্ট্রোলড মোস্টলি 80%। আমি একদম আমাদের সময়ের যারা স্টার, তারা আলাদা, ওটা না, ওটা থেকে গেছে। বাকি যারা নতুন, তাদেরকে টোটালটাই কন্ট্রোল করে এজেন্টরা, ম্যানেজাররা নাকি? হ্যাঁ, টিম। হ্যাঁ, সেটা মানে টেলিভিশন অ্যাক্টার্স টু ফিল্ম। আমাদের এটা না এখনও কোথাও মনে হয় বাংলা ছবি, যেহেতু আমরা তো ওইভাবে 12 জন 13 জন করে রাখতে পারি না,
এখনও অনেকটাই ইমোশনালি কাজ হয়। মানে কেউ বিপদে পড়লে আমরা বেরিয়ে যাই, আচ্ছা কেউ একটা উইক প্রডিউসার হলে আমরা বেরিয়ে পড়ি, কারোর একটা ভালো, আমরা এখনও কোথাও একটা ফোন পেলে নিজের আর্টিস্টরাই কথা বলেন, মানে 5 জনকে ধরেই একজনের ফোন লাগাতে হয় না সব সময়, যদি ইন্ডাস্ট্রির মধ্যে ঘটনা হয়। সেখান থেকে আমার বক্তব্য হচ্ছে, এইটুকু দায়িত্ব নিয়ে বলছি, আমাদের আর্টিস্টরা যা কোঅপারেট করে, যা কষ্ট করে, টেকনিশিয়ানসরাও, বাট আর্টিস্টরা, সেটা আবার আমি অন্যান্য জায়গায় দেখিনি কখনো। আমি এটা লিখে দিতে পারি। এই ইন্ডাস্ট্রিটা, আমি জানি না এটা আমি অনেক গল্প করতে হয় তাহলে, শুধুমাত্র ওই পিরিয়ড নিয়ে যে সময়টা আমরা কাজ করা শুরু করেছি, যে কষ্টটা, কিন্তু আমি যখন কাজ করা শুরু করেছি তখন আমি সবসময় ভেবেছি, আমি বলি, তাপস বলি, দীপকদা বলি, রঞ্জিত, যে আমার ছেলেমেয়েরা বা আমাদের পরের রঞ্জিতদা খুশি হয় না যখন আজকে যে কমফর্টটা কোয়েল পায়, কিন্তু রঞ্জিতদা কি সেই কমফর্টটা পেয়েছেন? আমি যখন আজকে আমার ছেলে কাজ করবে, যে এই কমফর্টটা যাতে তৈরি করা যায়, তার জন্যই তো আমরা লড়াই, অ্যাজ এনি আদার বিজনেস। তো আমাদের ভালো লাগে যে আজকে এইটুকু কমফর্ট তো রে ভাই তোদের জন্য আমরা তৈরি করেছি। রবীন্দ্রনাথ, উই ডোন্ট ওয়ান্ট এনিথিং, উই ওয়ান্ট ওয়ান ওয়ার্ড, একটা শব্দ, রেসপেক্ট। সেটা কি আছে? আমার ক্ষেত্রে সেটা আছে এখনো অবধি, কালকে হয়তো নাও থাকতে পারে। তুই বলছো ওই রবীন্দ্রসঙ্গীতের লাইনের মতো, যে দিনের পথিক মনে রেখো আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে, তাই তো? যে আমরা সেই সময় সন্ধ্যা প্রদীপ নিয়ে দেখো হেঁটেছি। এই সময় সেই সময়, আমি আজকের সময়তে, কিন্তু আমার কথা মনে, যেটা বারবার বলছি না, যে আমাদের শিল্পীরা, কলাকুশলীরা তো বটে, আমরা একটা অন্য লেভেলে কাজ করি, যেটা আমার মনে হয় না অন্য জায়গায় অ্যাফোর্ড করতে পারে। সেটাও একটা সমস্যা, মানে ব্যাপার। আমরা 9টার জায়গায় 10টা বেজে গেলে উত্তেজিত হয়ে পড়ি, এই 10টা বেজে গেছে, কি দেরি হয়ে গেছে। আমাদের সিস্টেমটা এখনও শিল্পীরা কিন্তু ওটা আছে। আমি কেন ইন্ডাস্ট্রির যে একটা ক্রাইসিস, মিনি ক্রাইসিস হলো, অনির্বাণ ভট্টাচার্য, তুমি তার সঙ্গে কাজ করেছো, সে তোমার সঙ্গে কাজ করে ফেমাস হয়েছে বলতে গেলে সেই সময়, গুমনামি বা বিভিন্ন ইয়েতে। সে যখন কর্মহীন, আগেকার প্রসেনজিৎ চ্যাটার্জি যাকে আমি চিনতাম, সেটা ফোন তুলতো, কোনো কাউকে ফোন করতো বা অনির্বাণকে ডাকতো, ডেকে সমাধানের চেষ্টা করতো। আজকে সে নিষ্ক্রিয় কেন? প্রথম কথা, এটা অনির্বাণ অভিনেতা হিসেবে নয়, অনেক কোনো জিনিস নিয়ে এটাতে আটকেছে, কিন্তু আমার দুঃখ, আমি প্রচুরবার ওকে ফোন করেছি। ওই একটু আগে যে তুমি কথা বলছিলে, যে একটা সময় আসছে বা এসে গেছে, যতই আমি নিজের মুখে বলি বা মানুষ বলুক, একদম পুরোপুরিভাবে দায়িত্ব আমি চেষ্টা করিনি, তা না, চেষ্টা করেছি, কিন্তু একটা জিনিস যখন কোর্টে চলে যায় না, তুমিও জানো যে অ্যাজ এনি আদার, তারপর তুমি আর কিছু করতে পারবে না। সো কোর্টে যাওয়ার পেছনে কে ভুল কে ঠিক, আমি সেই বিশ্লেষণে যেতে চাইছি না। কারণ আমি এখনও মনে করি আমাদের টেকনিশিয়ানসরা বলি, ওখানে অবশ্যই ওদের মাথার ওপর স্বরূপ আছেন, আমি যদি ডেকে কারোর কথা বলতে চাই বা বলি, ও শুনবে। কথাটা পুরো শুনবে কিনা জানে, কিন্তু কথাটা শুনবে। আবার এই পক্ষেও যারা আছেন তারা আমার খুব বন্ধু বান্ধব, আমার কাছের মানুষ, কিন্তু না ওই একটু আগে এতক্ষণ ইগো যদি একটা ডিকটেট করে কাউকে, না ইগো, তুমি তাকে কিচ্ছু করতে পারবে না। আর এখন আমি একটা সময় অবধি আমি কথা বলার চেষ্টা করেছিলাম, তারপর দেখলাম হঠাৎই পুরো জিনিসটা কোর্টে চলে গেছে। এটা হয় না, তুমি দেখবে ডিভোর্সের আগে বন্ধু বান্ধবরা মেটাবার চেষ্টা করে, কিন্তু কোর্টে চলে যখন কেউ যায়, তারপর তার কেউ কিছু বলতে পারবে না, ওটা তো কোর্টে চলে গেছে। যে কারণে এই বিষয়ে আলাদা করে, কিন্তু শুধু আমি কেন ওর কথা বলবো, আমি পরমের কথাও বলছি। মানে একটা সময় এটা শুনেও আমার খুব কষ্ট হচ্ছিলো যে আমার কোনো একজন শিল্পী কাজ করছেন না, যে কোনো কারণে, সেটা কিন্তু ভুল ঠিক না, একটাই তো কথা, দুপক্ষে বসে বলে দেবে সরি রে ভাই, চল কাল থেকে আমরা কাজ করি, সেটা এইটা কেন হচ্ছে না, এইটারই আর একটা রিফ্লেকশন কিন্তু এই যে আমি বলছি, দুপক্ষে কেন বসে বলছে না রে ভাই আমাদের সিনেমা হয়ে গেছে, রিলিজ হয়েছে, আমরা বন্ধু, এইটুকু বলে দিলেই তো হলো। মানে আজকে অন্য, আমি অবাক হব না কালকে উইন্ডোজের জন্য দেব ছবি করছে দেখে, অ্যাবসলিউটলি না, কারণ এটাই তো সিনেমা। পরমব্রত আজকে ন্যাশনাল লেভেলে ওটিটিতে কাজ করেন, ফিল্মে কাজ করেন, অনির্বাণ রানী মুখার্জির সঙ্গে কাজ করেছে। তো সেই সব স্টেটের লোক যদি বসে দেখে যে এরা কলকাতাতেই কাজ করতে পারছে না, তখন সেটা তো বাংলা ছবির পক্ষেও বিজ্ঞাপনটা ভালো হবে না। হবে না তো, হবে না তো। এবং আমাকে তো সব থেকে বেশি শুনতে হয়, কারণ আমি তো বেঙ্গলটাকে মানে অ্যাজ এ ফেস একটা সময় আমাকে ডাকা হয় অনেকগুলো জায়গায়,
যেগুলো ন্যাশনালে এখান থেকে সিনিয়র কেউ ওখান থেকে, তখন তো আমাকে ডাকা হয়, আমাকে তো প্রশ্ন করা হয়। আচ্ছা, বোম্বাই বলতে মনে পড়লো যে গতকাল তোমার বাবা ফোন করেছিলেন, এখনও অদম্য প্রাণশক্তি, উনি ক্রিকেটারদের সম্বর্ধনা দিয়েছেন পুজোতে। এখন কি বাবা এবং ছেলের সম্পর্ক অনেক স্বাভাবিক? না, স্বাভাবিক তখন সবসময় ছিল, তবে হ্যাঁ ওই আবার বলছি, একটা বয়সে একটা রকম ভাবনা হয়, বয়সের সঙ্গে সঙ্গে ভাবনা পাল্টায়, পার্সপেক্টিভ পাল্টায়। ওনারও পাল্টেছে, ওনার থেকে বেশি আমার পাল্টেছে। তো হ্যাঁ, আমার ছেলে হিসেবে যেটুকু দায়িত্ব পালন করা উচিত করি, আর ওইটুকুই ভালো। সকালবেলা গুড মর্নিং, পুজো ভালো করে কাটলো এটা। বাট হি অলসো ফিলস ভেরি প্রাউড যখন আমি বিশেষ করে বাইরে গিয়ে কাজ করছি। উনি তো অনেক দিন স্বপ্ন দেখেছিলেন যে আমি বাইরে কাজ করি, এবং কাগজে যখন বড় বড় করে লিখছে আমার সম্পর্কে, তুমি মেবি একটু দেরিতে শুরু করলাম, বাট হি ফিলস প্রাউড। হ্যাঁ মানে, আর দেখো আমরা প্রত্যেকে এখন আমাদের মতন করে পরিণত হয়ে গেছি, আমাদেরও লাইফের একটা বড় সময় কাটিয়ে উঠেছি। আমি তো বলছি পৃথিবীর কারোর সাথে আমি আর কোনো ঝগড়া রাখতে চাই না। আমাকে তুমি একটা নাম বলে দাও, এর সঙ্গে এখনো তোমার আছে, আমি কালকে গিয়ে তার বাড়ি গিয়ে ক্ষমা চাই আসবো। মানে ক্ষমা চাইবো না, মানে একটা বয়সের সাথে আমার মনে হচ্ছে আমার জন্যে যদি কেউ কষ্ট পায়, বা আমার কথাতে, আমি এমনিতে কোনো কষ্ট দেওয়ার মতন মানুষই নই, এটা আমি জানি, এটা আমার স্ট্রেংথ। কিন্তু যদি কেউ অন্যরকম ভেবে কেউ কষ্ট পায়, আমি গিয়ে তাকে ক্ষমা চেয়ে আসবো যে বাবু কষ্ট পাস, কারণ আই ডোন্ট ওয়ান্ট টু লিভ দিস ওয়ার্ল্ড উইথ সাম কাইন্ড অফ আ নেগেটিভিটি। এইটুকু নেগেটিভিটি নিয়ে আমি এই পৃথিবীটা ছাড়তে চাই না। ওকে, তিনটে কারণ যে জন্য সংক্ষেপে দেবী চৌধুরানী দেখা উচিত, তিনটে কারণ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1, ছবির অনেস্টি 2, আর সবার ভালো অভিনয়। মানে ছবিটা সত্যি একটা পরিষ্কার বাংলা ছবি। আরও দেখা উচিত বাচ্চাদেরকে নিয়ে, পুরো পরিবার নিয়ে, পরিবার তার ছোটদেরও দেখানো উচিত। কারণ একটা ঐতিহাসিক চেতনা। 3-4টে হলে গেছি, আমি আমার বিজ্ঞাপনের জন্য বলছি না, তারা জানে না প্রসেনজিৎ ঢুকবে। যখন লাস্ট গানটা হচ্ছে, তারা কিন্তু গলা মিলিয়ে বন্দে মাতরমটা বলছে। আর তুমি জানো আমি নেতাজিও করেছিলাম, এই কারণ মানে পরের প্রজন্মের কাছে আমাদের একটা ঐতিহাসিক চেতনাটা তৈরি, ইতিহাসকে তুলে আনাটা। আমরা একটা গান দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করি, এই গানটাই একটাই গানটা দিয়ে। গানটা দিয়ে আজকের এই ব্যতিক্রমী আড্ডাটা আজকে শেষ করছি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনেক অনেক ধন্যবাদ আজকে এই দিনে কলকাতা টিভি স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ। লাইভ আড্ডা আশা করি আপনারা উপভোগ করলেন। আরও একবার ধন্যবাদ মনের কথা এভাবে খুলে বলার জন্য। আমরা আশা করব আমাদের এই অনুষ্ঠানটা বিভেদ নয় মিলন ডেকে আনবে, যেটা বিজয়ার বৈশিষ্ট্য। ভালো থাকবেন সবাই।